গণভবন চায় কিনা যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত হবে। যদি চায়, আল্লাহ করুক যেন সুমতি হয়, তাহলে সুষ্ঠু তদন্ত হবে, না হলে হবে না। এইখানে গণভবনের ইচ্ছা অনিচ্ছার উপর সবকিছু নির্ভর করে। এবং এই সুযোগে আমি বলি, এই যে বিএনপি জামাত সহ অন্যান্য দল যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলায়, সঠিক নিয়েছে। এগুলো হচ্ছে মিথ। শেখ হাসিনার অধীনে কোনো লাইব্রেরি কমিটির নির্বাচন সুষ্ঠু হবে না, যদিও ওই নির্বাচনে শেখ হাসিনা যায়। এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জামাত ইসলাম না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক একবার বলেছিলেন যে হিন্দুদের ক্ষেত্রে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরা দেশে থাকলে আমাকে ভোট দেয়, আর দেশ ছেড়ে গেলে আমাকে জমি দেয়। তা আপনি হিন্দুকে হিন্দু হিসেবে ট্রিট করবেন কেন? মুসলমানকে মুসলমান হিসেবে ট্রিট করবেন কেন? আপনি এই ভিডিও যেটা দেখালেন, আমাদের দুজন শিশুই বলবো, কারণ আইনত 18 বছর পর্যন্ত শিশুই বলে, শিশু আইন 2003 অনুযায়ী। তো দুইজন দরিদ্র শ্রমিক, নির্মাণ শ্রমিক, যে নৃশংস দৃশ্য এ চোখে দেখবার নয়, মানবতার চরম বিপর্যয়। এবং কোন অবস্থাতেই যে কোনো অপরাধের অভিযোগই হোক, এই হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ, আমাদের সভ্যতার বিরুদ্ধে অপরাধ। এবং আমি এই দুই অসহায় আমাদের দুই শিশুর পুত্রের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা ছাড়া আমাদের আর কি করার আছে। আমি বুঝি সেই পরিবারের যন্ত্রণা, তাদের কষ্ট। এবং এই অল্প বয়সে তারা নির্মাণ শ্রমিক হয়েছিল, কারণ নিম্ন মধ্যবিত্ত ঘরেরও ছেলে না, নিশ্চয়ই তার বাড়িতে খাদ্য, অন্ন, বস্ত্রের সমাধানের জন্যই তারা এই কাজে নেমেছিল। আমি এখানে একটা কথা বলি আজকে, আপনি দেখবেন হাসিনা আক্তার বিশ্বের সব জায়গাতেই, মানে যাই ঘটুক না কেন, সবচাইতে নির্যাতিত হয়, সবচাইতে ক্ষতির সম্মুখীন হয় মানসিক, শারীরিক, আর্থিক, সেটা দেখবেন দরিদ্র জনগোষ্ঠীর মানুষ। আপনি আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যে কোনো সময় বিভিন্ন আন্দোলনে আমাদের মতো পরিবারের, আমরাও বড়লোক না, ধরেন মধ্যবিত্ত বা অন্য আমার সহ আলোচকরাও, আমাদের পরিবারের সদস্যদের মৃত্যু খুব কম হয়। এখানে নূর হোসেনরাই জীবন দেয়, এখানে কৃষক নেতারাই জীবন দেয়। 69-এ দরিদ্র মতিউরি জীবন দিয়েছিল। তো এই ফলে এখন আমার পূর্ববর্তী 3 বক্তা করেছেন, আমি গত কয়েকদিন ধরে একটা প্রচারণা দেখছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখ থেকে। আমি জানি না এটার সঙ্গে এটার কোনো যোগসূত্র আছে কিনা, যে বিএনপি একটি সাম্প্রদায়িক দল। মানে অদ্ভুত ঘটনা, এতদিন পর বোধহয় ওনাদের মনে হলো যে বিএনপি একটি সাম্প্রদায়িক দল। যে বিএনপির সঙ্গে ওবায়দুল কাদেরের দল আওয়ামী লীগ 82 থেকে 90 পর্যন্ত এরশাদের বিরুদ্ধে অফিসিয়ালি লিয়াজো কমিটি করে আন্দোলন করেছে। ইভেন 2008-এর 21শে নভেম্বর সেই চিত্র আমরা নিশ্চয়ই ভুলিনি। এখানে আমার অন্য 3 আলোচক এবং আপনারও মনে থাকবে, 2008 সালের 21 নম্বর সশস্ত্র বাহিনী দিবসে মেজর জেনারেল আব্দুল মতিন, মইনিউ এবং ফখরুদ্দিন ঘিরে রেখেছিল 2 নেত্রীকে, জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং দুজনের প্রতি যে হাস্যোজ্জ্বল, এবং জননেত্রী বলেই ফেলেছিলেন যে আমি রান্না করলেও তো আপনি বেগম জিয়াকে আপনারা খাবার দিতে পাঠাতেন না। এবং আপনি দেখেন আজকে কোনো কারণে যদি এই সরকারের পতন হয় এবং অন্য একটি সরকার আসে, বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে ঐক্য হতে বড় জোর 1-2 ঘন্টা লাগবে। তো এটাই রাজনীতি, আমি এখানে দোষের দেখছি না খুব একটা। কিন্তু দোষ হচ্ছে আপনি আপনার রাজনৈতিক বন্ধুকে যখন একের পর এক মিথ্যা অপবাদ দিচ্ছেন। বিএনপিকে সাম্প্রদায়িক দল বলছেন, আপনি বলছেন হঠাৎ করে। আমি এইবার একটা জিনিস বুঝলাম না, আমার বুদ্ধি শুদ্ধি কম, তো আমার বুদ্ধিতে আসে না, অন্য আলোচকরা একটু আমাকে হেল্প করতে পারে। এইবার কেউই কোনো দাবি করার আগেই আওয়ামী লীগ থেকে প্রতিনিয়ত মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাই দাবি যারা করছে সরকারের বিরুদ্ধে। এখন বিএনপি সাম্প্রদায়িক দল। আমি বরং আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম সাহেবের একটা কথার রেফারেন্স দেই। উনি বলেছেন এই নাসিরনগরে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, 2012-তে রামুতে, আমি ব্যারিস্টার আমিরুল ইসলামের নেতৃত্বে আমরা 15-20 জন 2012 রামুর ঘটনার পরপরই 4 দিন থেকে একদম স্পটে গিয়ে, ঘটনার 2-3 দিন পরই সুব্রত চৌধুরীও আমাদের সঙ্গে ছিলেন, আমরা একদম যাকে বলে
মানে বেসরকারিভাবে যত রকম তদন্ত, এবং সেই তদন্ত আমরা দেখেছি যে এখানে কোনো বিরোধী দলের কেউ যুক্ত ছিল না, সরকারি দলেরই হয়তো সিদ্ধান্ত নেয়নি, আমি বলছি না যে আওয়ামী লীগ বলেছে এটা করো, কিন্তু সরকারি দলের নেতা কর্মীরাই। আপনাকে আমি একটা কথা বলি, এখানে অসংখ্যবার তর্ক করা যেতে পারে, মূর্খের মতো তর্ক করা যেতে পারে, ফ্যাক্ট হচ্ছে আমাদের মতো বাংলাদেশে এই ধরনের ঘটনা কোনো বিরোধী দলের পক্ষে ঘটনা সম্ভব না। এইটা সরকারি দলের লোকজন হয় সরকারের সিদ্ধান্তে না করুক, নিজেদের নানা স্বার্থে করে। আপনি কিছুদিন আগে দেখেননি বগুড়া শহরের এমপি তার শ্যালককে ছাড়িয়ে আনার জন্য যে জিল্লু ভাই আছেন পুলিশের বড় দায়িত্বে ছিলেন, এটা তো বাংলাদেশ ওপেন সিক্রেট যে এমপিদের ছেলে মেয়েদের ছাড়াতে গেলে মন্ত্রীকে ফোন দেবে, লোকাল এসপি কে ফোন দেবে, কিন্তু সে এত গিয়ার আপ, মুক্তিযুদ্ধের চেতনায় এত উদ্বুদ্ধ হয়েছে, 2041-71 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এই চেতনায় উজ্জীবিত হয়ে নিজেই চলে গেছে থানায় গিয়ে মাস্তানি করে তার ছেলেকে ছাড়িয়ে এনেছে। কাদের বিরুদ্ধে ছেলে লড়াই হয়েছিল? যুবলীগের বিরুদ্ধে, যুবলীগ এবং এমপির ছেলে। তো সুতরাং আপনি এটা দেখেছেন, এই যে হত্যাকাণ্ডের, আমি আপনাকে বলি, আমি যদি ভুল হই তাহলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না, এবং আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করবো যেন আল্লাহ আমি যেন মিথ্যা প্রমাণিত হই। কিন্তু ঘটনা কি ঘটবে জানেন? এই তদন্তের কোনো আলো দেখবে না, কারণ এই দু একদিন পরে আমরা তো আলো দেখিনি, এর আগেও তো সাম্প্রদায়িক কোনো ঘটনা একদিনের মধ্যে বা আজকে আমরা টকশো করতে করতে কালকেই দেখবেন আওয়ামী লীগের প্রচার যন্ত্র বলবে যে বিএনপির সাম্প্রদায়িকরা জামাতরা এই ঘটনা ঘটিয়েছে। এবং আপনি যখনই আইওর কাছে ইনস্ট্রাকশন যায় আনঅফিসিয়ালি অফিসিয়ালি যে বিরোধী দলকে ধরতে হবে, আইও তখন আর তদন্ত করার আগ্রহ হারিয়ে ফেলে। একটা দরিদ্র, সবাই দুর্নীতিবাজ না পুলিশের মধ্যে, একটা আইও মানে কি এসআই, কত বেতন পায় বেচারা, তার ঘাড়ে কয়টা মাথা আছে যখন তার পলিটিক্যাল মাস্টাররা বলে দেবে যে এইগুলো ঘটনা বিরোধী দলের নেতা কর্মী দায়ী, তখন সে প্রকৃত লোককে খুঁজে কি চাকরি হারাবে না? কিন্তু এটা তো ঘটতেও পারে, মানে এটা তো পলিটিক্যাল ঘটতেও পারে, পলিটিক্যাল ঘটলে সেটা বিএনপি জামাত ঘটাতেও পারে, এটা তো উড়িয়ে দেওয়া যায় না। আপনি না আপা, কেন একটি হত্যাকাণ্ডেরও তদন্ত বের হয় না? 15 বছর 4 মাস ধরে আওয়ামী লীগ পাওয়ারে, কাকে প্রশ্ন করছে? আমাদের আনোয়ার ভাই। আনোয়ার ভাই তো সবার অ্যাক্সেস নেতা, কেন্দ্রীয় নেতা। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে টকশো শেষ করে ফোন দেন যে নাসিরনগরের তদন্তের খবর কি? এই তদন্ত তো কেউ বাধা দেয়নি, এর বিচার কাজ আমার কলিগ জিল্লু ভাই ঠিক বলেছে, আমাদের দ্রুত বিচার আইনই করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে, 120 দিনের 190 দিনের মধ্যে ট্রায়াল শেষ হওয়ার বিধান আছে। আপনি প্রতিদিন আপনি বিরোধী দলের মার্জনা করবেন, সরি আমি ডায়াবেটিসের রুগীতে ইদানিং আরো সুগার টুগারের প্রবলেম হয়, এই জন্য পানি খেতে হয়, মাফ করবেন। আপনার এই যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে নির্বাচন থেকে অযোগ্য করার জন্য বিএনপি প্রত্যেকদিন আপনি সাক্ষী এনেছেন, এমনকি রাত 9টা পর্যন্ত ট্রায়াল করেছেন। আমি তো তা বলছি না, আমরা নিশ্চয়ই জিলু ভাইও বলছেন না। আপনি আইন মেনে 90 দিনের মধ্যে ট্রায়াল শেষ করেন, 7 দিনের মধ্যে তদন্ত শেষ করেন, এটা তো রকেট সায়েন্স না। ওই এলাকা ঘেরাও করে কারা মেরেছে না মেরেছে, আমাদের পুলিশ সংস্থা কিন্তু, আমি জিল্লু ভাইয়ের মতো পুলিশ অফিসার না, কিন্তু আমি ছোটবেলা থেকেই, যেহেতু আমার বাবা সিভিল সার্ভেন্ট ছিল, বিভিন্ন সরকারি দায়িত্বে ছিল, আমি দেখেছি, আমার বন্ধুরাও পুলিশ এখন আছে অনেকে, আমাদের আইনও দেখেছি। আমাদের পুলিশ কিন্তু ওয়ান অফ দি ওল্ডেস্ট ল এনফোর্সিং এজেন্সিস, এবং তাকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি, মিনিমাম ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে দেন, তার প্রমাণ হচ্ছে আপা, যখনই কোনো কেয়ারটেকার সরকার অতীতে এসছে, যখন রাজনৈতিক প্রভাব মুক্ত থেকেছে, তখন কিন্তু পুলিশ ঠিকই সমস্ত দায়িত্ব পালন করতে পেরেছে। কিন্তু এখন সরকারের সদিচ্ছা, বা আরো সহজ করে বললে গণভবনের সদিচ্ছা, যে এই ঘটনার কি ঠিক মতো তদন্ত হবে। আমি খুব ডাইরেক্ট কথা বলা পছন্দ করি, এখানে ঘুরিয়ে ফিরিয়ে ডান বাম ইনিয়ে বিনিয়ে অনেক বুদ্ধিজীবীর মতো, অনেক বড় বড় তাত্ত্বিকের মতো কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে রাজি না। গণভবন চাই কিনা যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত হবে, যদি চায়, আল্লাহ করুক যেন সুমতি হয়, তাহলে সুষ্ঠু তদন্ত হবে, না হলে হবে না। কয়েকদিন খেলা খেলবে এবং এরপর অন্য কোনো ঘটনা ঘটবে, যার পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন আমরা আবার নতুন বর্বরতার সম্মুখীন হব। এইখানে আরেকটি বিষয় আছে, আমি আমার কলিগ ব্যারিস্টার জিল্লুর ভাই ভারতের নির্বাচনী ইস্যু নানা কিছু বলেছে, আমি কোনোটাকেই আউটরাইটলি গ্রহণও করছি না, আবার বর্জনও করছি না।
আমি বরং এখানে মনে করি যেটি সব সমস্যার সমাধান দিতে পারত সেটা হচ্ছে একটা তদন্ত, মিনিমাম পুলিশি তদন্ত। ওগুলো বিচার বিভাগ লাগবে না, ওগুলো আরো সরকারের দলে, পুলিশই ক্যাপাবল, ওই থানাই ক্যাপাবল। কিন্তু এটি অ্যালাউ করবে কিনা সরকার, এটি হচ্ছে সবচেয়ে গুরুতর প্রশ্ন। এবং এর মধ্য দিয়ে আপনি দেখবেন এটা ফরিদপুরের বোয়ালখালীতে বোধহয়, এবং আপনি দেখেছেন আমাদের সোকল মধুখালী, সরি মাফ করবেন, আপনি সোকল, আমি আপনার এখানে ঢুকতে ঢুকতে আমার জুনিয়রকে বলছিলাম যে ডাইরেক্ট সোকল এই মেইন স্ট্রিম মিডিয়াগুলোর অনলাইনে দেখো, পাওয়াই যাচ্ছে না খবর, এইভাবে খবরগুলো দেয় না। আপনি সরকারের কোন স্টেটমেন্ট দেখেছেন? আগে স্বৈরাচার অন্তত এগুলো ঘটনার একটা প্রেস নোট দিত যে এই ঘটেছে, মিথ্যা টিথ্যা যাই বলে। তো এখন আরেকটি যে বিষয়ে আনোয়ার ভাই বলেছেন, মানে শ্রমিক দেখে কি আসলে তাদের জীবনে কোনো মূল্য নাই? দরিদ্র। এখন যদি কোনো মানবাধিকার সংস্থা এগিয়ে যায়, ইভেন আমি মামুনও যদি এগিয়ে যায়, জানি না যেতে পারবো কিনা, যে দুই গরিব অসহায় মানুষের হত্যার বিচারটা হোক, এটা যদি আমরা করতে চাই তাহলে হয়তো হবে। তারপরও হয়তো খানিক লাফালাফি করা যাবে, কিন্তু করাই যাবে না। শোনেন, বাংলাদেশে আমি আপনাকে বলি, পরিষ্কার কিছু কথা যদি না বুঝি আমরা, তাহলে কিন্তু আমরা বৃত্তের মধ্যে ঘুরতে থাকবো, ওই যে বিট অ্যারাউন্ড দ্য বুশের মধ্যে। এইখানে গণভবনের ইচ্ছা অনিচ্ছার উপর সবকিছু নির্ভর করে। এবং এই সুযোগে আমি বলি, এই যে বিএনপি, জামাত সহ অন্যান্য দল যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলায়, সঠিক নিয়েছে। এগুলো হচ্ছে মিথ। শেখ হাসিনার অধীনে কোনো লাইব্রেরি কমিটির নির্বাচন সুষ্ঠু হবে না যদি ওই নির্বাচনে শেখ হাসিনা যায়। এটা আপনাকে মেনে নিয়ে আপনি আপনার আন্দোলন সংগ্রাম করতে হবে। এই একটু আন্দোলন, একটু নির্বাচন, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি এখন এই ইস্যুতে আসি। এখানে একটি বিষয় আমাদের সকলকে ইন্ট্রোস্পেকশন প্রয়োজন আছে। আমি যদি হিসাব ভুল না হয়, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বোধহয় আমাদের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের সংখ্যা বোধহয় 20 থেকে 25% ছিল, 28% ছিল। আজকে কেন এসে আমরা 8-9% হলো? এই দায় তো আপনাকে খুঁজতে হবে। আপনি বলবেন মুক্তিযুদ্ধের অঙ্গীকার, অসাম্প্রদায়িক বাংলাদেশ, আপনি শাসন করছেন 15 বছর, এর আগে 5 বছর, 20 বছর, ওইদিকে 72 থেকে 75, 23 বছর। আপনার জোট সঙ্গী, আপনার গৃহপালিত বিরোধী দল এরশাদ 8 বছর, 23 আর 8 হচ্ছে 31। আপনার ব্রেন চাইল্ড মইনুল ফখরুদ্দিন 2 বছর, তাহলে হচ্ছে 33 বছর। 53 বছরের মধ্যে আপনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আওয়ামী লীগ দেশ চালিয়েছে। তাহলে কেন হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আমাদের দেশ ছাড়লো? আমাদের না, তাদের মাতৃভূমি ছাড়লো? এটিও একটি গভীর প্রশ্নের উদ্বেগ করে। আমি একটা সময় অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আন্দোলনে ফলো করতাম, এবং সেখানে সব দলেরই হিন্দু আইনজীবী নেতারা ছিল, নর্মাল নেতারা। তারা একটা তথ্য দিয়ে বলেছিল প্রায় 70 থেকে 80% প্রপার্টি হিন্দুদের দখল করে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জামাত ইসলাম না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক একবার বলেছিলেন যে হিন্দুদের ক্ষেত্রে আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরা দেশে থাকলে আমাকে ভোট দেয়, আর দেশ ছেড়ে গেলে আমাকে জমি দেয়। তা আপনি হিন্দুকে হিন্দু হিসেবে ট্রিট করবেন কেন? মুসলমানকে মুসলমান হিসেবে ট্রিট করবেন কেন? আপনি মানুষ, নাগরিক হিসেবে ট্রিট করেন। হ্যাঁ, আমাদের এই ক্ষত, আমি শেষ করছি 30 সেকেন্ড, আমাদের এই ক্ষত একেবারে মুছে ফেলা যাবে সব আওয়ামী লীগ দায়ী বা বিএনপি দায়ী বা আমরা দায়ী? একটা তো ফ্যাক্ট, 47-এর এই দাগ তো আমাদের আছে। হিন্দু মুসলমান তো দাঙ্গা হয়েছে, হিন্দু হওয়ার কারণে যেরকম নির্যাতন হয়েছে, মুসলমান হওয়ার কারণে এখনো ভারতে নির্যাতন হচ্ছে। আবার বাংলাদেশে হিন্দু, আমি বলি হিন্দু হওয়ার কারণে অ্যাপিসমেন্ট যেটা বলে, সুযোগ সুবিধা অনেক সময় হিন্দু বড় লোকরা বেশি পেয়েছে, ভারতে মুসলমানরা অনেক সময় বেশি পেয়েছে যে তারা সংখ্যালঘু। অর্থাৎ আমাদের উপমহাদেশের রাজনীতিতে ওই যে আমাদের পূর্বসূরি কংগ্রেস এবং মুসলিম লীগের নেতারা যে ডিভিশন করে দিয়েছে, আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ করেছে, সেখান থেকে আমরা ঠিক মতো বের হয়ে আসতে পারিনি। একটা বড় সুযোগ ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে, কিন্তু সেটাও আমরা হাতছাড়া করেছি। আমি শেষ করছি, এই দুই দরিদ্র শিশু কিশোরের হত্যাকাণ্ড, আমি একদম একমত। এই হত্যাকাণ্ড স্থানীয় সরকারি প্রশাসনের মদত ছাড়া, স্থানীয় সরকারি দলের গোষ্ঠীদের নানাবিধ, আমি বলছি না স্যার